গাইবান্ধা বানের পানি কমলেও দুর্ভোগের শেষ নেই, শুকনা খাবারের অভাব। আজ রেলপথ অবরোধ করবে রাবি শিক্ষার্থীরা। জানাবো যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই। জানাবো বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী, বাংলাদেশের কাছে কি চায় চীন। এবং সর্বশেষ জানাবো ফ্রান্স বাংলাদেশ অভিযোজন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধা বানের পানি কমলেও দুর্ভোগের শেষ নেই, শুকনা খাবারের অভাব। গাইবান্ধায় কমতে শুরু করেছে বন্যার পানি, তবে 4 উপজেলায় 27টি ইউনিয়নের প্রায় 70,000 মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে। পাঠদান শুরু হয়নি 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। চরাঞ্চলের বানবাসী ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষের মধ্যে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রোববার গাইবান্ধা সদর উপজেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর ঘুরে দেখা গেছে মানুষের দুর্ভোগের শেষ নেই। ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর তীরে চরাঞ্চল নির্মিত বাড়িঘর সব পানির নিচে ডুবে আছে। গবাদি পশু নিয়ে দুর্ভোগ আরও বেড়েছে। বন্যার কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীর চরের বাসিন্দা আজমল হোসেন বলেন, পানি কমলেও আমাদের দুর্ভোগ কমেনি। অন্যান্য বন্যায় কম সময়ের মধ্যে পানি নেমে গেলেও এবার পানি নামতে অনেক সময় লাগছে। তিনথুপ চরের বাসিন্দা ইকবাল পরামানিক বলেন, ভাত রান্না করে খাওয়ার উপায় নেই, শুকনা খাবারও শেষ হয়ে গেছে। পানি তাড়াতাড়ি না নামলে আমাদের না খেয়ে থাকতে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টয়লেট নিয়ে। গাইবান্ধা জেলা প্রশাসক নাহিদ রসুল বলেন, বন্যা দুর্গতদের মধ্যে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে, এটি চলতে থাকবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আজ রেলপথ অবরোধ করবে রাবি শিক্ষার্থীরা। আজ রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেলে কোটা পদ্ধতি সংস্করণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। একই সাথে আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। প্রতিবাদ সভায় কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক রেজাউন গাজী মহারাজ জানান, আজ থেকে আমরা ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করব। এর জন্য সবার সহযোগিতা কামনা করছি। আগামীকাল সকাল 11টায় আমরা এখানে জড়ো হব। এরপর আমরা এখান থেকে মিছিল নিয়ে গিয়ে রেল লাইন অবরোধ করব। তবে সেখানে কোনো বিশৃঙ্খলা না করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাব। আরেক সংগঠক আমানুল্লাহ খান বলেন, 2018 সালে আমরা কোটা বাতিল নয় সংস্কারের দাবি জানিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী সেটা বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এখন সেই নির্দেশ যদি হাইকোর্টে না টিকে তাহলে সেটার দায়ভার কার? আদালতের বিরুদ্ধে নির্বাহী বিভাগের কিছু করার না থাকলেও ওনারা নতুন করে আবার পরিপত্র জারি করতে পারেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, আপনারা এমন পরিপত্র জারি করুন যেটাতে শিক্ষার্থীদের অধিকার আদায় হবে এবং কোনো আইনি জটিলতাও থাকবে না। যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিয়ে যখন আলোচনা, সমালোচনা ও বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের আদতে কোনো প্রেসিডেন্ট নেই বলে মন্তব্য করলেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সেই সঙ্গে তিনি মার্কিনীদের পরামর্শ দিয়ে বলেছেন, কিছু সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই। বাইডেন ও ট্রাম্পের মধ্যে সরাসরি প্রথম বিতর্কের পর যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে নিজেকে জড়াতেই মাস্ক রোববার তার এক্স হ্যান্ডেলে এমন মন্তব্য করলেন। তিনি এক্স হ্যান্ডেলের ওই পোস্টে নিউ ইয়র্ক টাইমস পরিচালিত একটি মতামত জরিপের কিছু অংশের স্ক্রিনশট সহ অপর এক ব্যবহারকারীর একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, আমেরিকার কি একজন প্রেসিডেন্ট দরকার? মাস্কের এই মন্তব্যটা মূলত যুক্তরাষ্ট্রের সামাজিক রক্ষণশীল কলামিস্ট রস ডাউথহ্যাটের একটি কলামের অংশ বিশেষ, যে কলামে তিনি মার্কিন সমাজে প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে অন্যান্য লেখকদের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন এবং বলেছেন, দেশের নির্বাহী শাসক হিসেবে একজন অকার্যকর প্রেসিডেন্টের চেয়ে অন্য কাউকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যায় কিনা, কেননা সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে এইরকম অচল নেতার প্রভাব সমাজে একেবারেই নেই বললেই চলে। বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী, বাংলাদেশের কাছে কি চাইছেন? আজ 8ই জুলাই রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে গত জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্মারক সই করেন। ভারত সফরের 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে ঢাকা। গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পের ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে। বহু আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলী টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পও যুক্ত হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন এত আগ্রহ দেখাচ্ছে কেন? এতে তাদের লাভ কি? এই পুরো বিষয়টিতে বাংলাদেশের যতটুকু স্বার্থ রয়েছে, চীনের স্বার্থ তার থেকে একটুও কম না। তাছাড়া ভূ রাজনৈতিক কৌশলের দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের আলাদা গুরুত্ব রয়েছে, বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। বাংলাদেশে চীনের ঠিক কি ধরনের স্বার্থ রয়েছে এবং এই ভূখণ্ডে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তারা আসলে কি অর্জন করতে চাচ্ছে? গত 1.5 দশকে 1 ডজনেরও বেশি বড় প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে অর্থ ঋণ দিয়েছে চীন। চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে গত 4 অর্থ বছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের 2023 সালের এক হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশ চীনের বিনিয়োগ রয়েছে 7 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। চীনের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে অর্জিত অর্থ রয়েছে, যা তারা বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে, বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তাদের জন্য একটা ভালো অপশন, কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নিজেও ঋণের সন্ধান করছে। আফ্রিকা থেকে শুরু করে এশিয়া, এমনকি ইউরোপের বিভিন্ন দেশকেও চীন ঋণ দিচ্ছে। কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। কারণ ঋণ দিয়ে একদিকে তারা সুদের টাকা পাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই ওসব প্রকল্প বাস্তবায়ন করছে। সেই সঙ্গে বাংলাদেশের উপর চীনের প্রভাব বজায় থাকছে, বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। চীন এখন পর্যন্ত বাংলাদেশকে যত টাকা ঋণ দিয়েছে তার সিংহভাগই এসেছে গত 2 দশকে। মূলত দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নিলে 2014 সালে সেটির অবকাঠামো নির্মাণের কাজ পায় চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানি। চীন কি বলছে? বাংলাদেশের সঙ্গে থাকা বর্তমান সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিভাবে আরও গভীর করা যায় এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের নেতারা কথা বলবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি আরও বলেন, শেখ হাসিনা এবারের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত হয়েছে চীন। কিন্তু কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, এমন প্রশ্নের জবাবে মাও যে পদক্ষেপগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য 2টি পদক্ষেপ হচ্ছে চীনের শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি মূলনীতি বা পঞ্চশীল চেতনা এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে এগিয়ে নেওয়া। অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে 70 বছর আগে চীন শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি মূলনীতি ঘোষণা করেছিল, যার সঙ্গে বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের মিল রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সেই 5টি নীতির মধ্যে রয়েছে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল, হামলা বা আগ্রাসন থেকে বিরত, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। বিশ্লেষকদের অনেকেই মনে করেন নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই অঞ্চলে আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে চীনের জন্য এই 5টি মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ। ফলে তারা এই নীতির আলোকেই বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে চলেছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পকে এগিয়ে নেওয়ার কাজ। মূলত এই প্রকল্পের অংশ হিসেবেই বাংলাদেশের রেল ও সড়কপথ উন্নয়নে ঋণ দিচ্ছে চীন। চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের একটি লেখায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, 2023 সালকে চীন ও বাংলাদেশের মধ্যকার বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার সুফল পাওয়ার মৌসুম হিসেবে চিহ্নিত করা যায়, কেননা ওই বছর ডজন খানেক মেগা প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটি কাজ শেষ হয়েছে। এছাড়া বাকিগুলোর কাজও বেশ অগ্রগতি হয়েছে বলে চীনা রাষ্ট্রদূতের লেখায় উল্লেখ করা হয়েছে। তবে চীন যাই চায় না কেন, নিজ দেশের স্বার্থ মাথায় রেখে আমাদের সরকারের এমনভাবে কাজ করা উচিত যাতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ না হয়, বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।